অভিযানে গ্রেফতার হলেও চলতি বছরের জুন মাস পর্যন্ত 500-র বেশি জঙ্গি সদস্য জামিনে বেরিয়ে এসেছে, জড়িয়ে পড়ছে একই অপরাধে। রাষ্ট্রপক্ষের আইনজীবী চার্জশিটে দুর্বলতার কথা বললেও মানতে নারাজ পুলিশ। বিভিন্ন কারণে তারা জামিন পেয়েছে, সেটা হলো মামলার দুর্বলতা ছিল, এজাহারের দুর্বলতা ছিল, চার্জশিটের দুর্বলতা ছিল। আমি মনে করি যে এই জঙ্গিদের বেলায় আইন সংশোধন করা উচিত, বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের জামিন দেওয়ার সুযোগ থাকা উচিত নয়। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুমার বয়ানে অনেক মসজিদে উস্কানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগ আলেম ওলামাদের। খতিব ও ইমামদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার তাগিদ। শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ রাজনৈতিক চর্চার অভাবকেই বিপদে যাচ্ছে তরুণরা, অভিমত সাবেক ছাত্রনেতাদের। বাজারমুখী শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসার তাগিদ শিক্ষাবিদদের। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে, জানালো ইউজিসি। এ দায় রাষ্ট্রের, বিশ্ববিদ্যালয়ের নয়, মন্তব্য ভিসির। জঙ্গিবাদ ও সাইবার অপরাধ দমন সহ মুক্ত গণমাধ্যম নিশ্চিতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। তথ্যমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। এবং এবারও ঈদে মহাসড়কগুলো পরিণত হয় মরণ ফাঁদে। সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত 186 জন। যাত্রীচাপ ও বেপরোয়া গাড়ি চালানোকেই দুষছেন সংশ্লিষ্টরা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে গ্রেফতার হলেও জামিনে বের হয়ে পলাতক থাকছে অধিকাংশ জঙ্গি। কেউ কেউ আবার গ্রেফতার হচ্ছে একই অপরাধে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, ত্রুটিপূর্ণ অভিযোগপত্র, এজাহারে নাম না থাকা, সাক্ষী না আসা সহ বিভিন্ন কারণে জামিন পাচ্ছে জঙ্গিরা। তবে পুলিশের দাবি, এক্ষেত্রে প্রয়োজনে আইন সংশোধন করে বিচার শেষ না হওয়া পর্যন্ত জঙ্গিদের জামিন বন্ধ করা উচিত। ফৌজদারি আইনজীবীরা বলছেন, জঙ্গিদের জামিন পাওয়ার ক্ষেত্রে আইনজীবী এবং পুলিশ উভয়েরই দায় রয়েছে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যা চেষ্টায় জড়িত অভিযোগে 2012 সালে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সাদ আল নাহিয়ান, কামাল হোসেন সর্দার, কাউসার হোসেন ও কামাল উদ্দিনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আসিফ মহিউদ্দিন হত্যা চেষ্টায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দিও দেয় তারা, কিন্তু পরের বছরই বের হয়ে যায় জামিনে। 2015 সালে ব্লগার নীলাদ্রি হত্যার সঙ্গে জড়িত অভিযোগে আবারও গ্রেফতার হয় নাহিয়ান সহ 3 জন, কিন্তু কামাল উদ্দিনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হিসেব মতে চলতি বছরের জুন মাস পর্যন্ত দেশের বিভিন্ন আদালত থেকে জামিন পেয়েছে 500-র বেশি জঙ্গি সদস্য। এর মধ্যে 2013 সালে রাজধানীর গোপীবাগে কথিত পীরের বাসায় ঢুকে 6 জনকে হত্যার অভিযোগে গ্রেফতার 3 জেএমবি সদস্য জামিন পায় 26 এপ্রিল ও 14 জুন। 2014 সালে গ্রেফতার 2 জঙ্গি সদস্য সামিয়ন ও ইয়াহিয়া জামিন পায় 16 জানুয়ারি। হামজা ব্রিগেডের 3 সদস্য জামিন পায় 7 মে, 7 জুন ও 20 জুন। 4 মে কারাগার থেকে বেরিয়ে যায় জেএমবি সদস্য আবু হাফিজ। হিজবুত তাহরিরের 3 জন জামিন পায় 20 এপ্রিল। পাবনার হুজি সদস্য আব্দুল্লাহ আল মামুন জামিনে বের হয়ে যায় 13 এপ্রিল। একই দলের আরেক সদস্য আবুল কালাম মুক্তি পায় 20 এপ্রিল। বিভিন্ন কারণে তারা জামিন পেয়েছে, সেটা হলো মামলার দুর্বলতা ছিল, এজাহারের দুর্বলতা ছিল, চার্জশিটের দুর্বলতা ছিল। পুলিশ কিন্তু একটা রোল প্লে করে, একটা পার্ট প্লে করে, আর একটা পার্ট প্লে করে জুডিশিয়ারি। কিন্তু এখন কোনো মামলা, কোনো জঙ্গি মামলার জামিন হয় না। আমি মনে করি যে এই জঙ্গিদের বেলায় আইন সংশোধন করা উচিত, বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের জামিন দেওয়ার সুযোগ থাকা উচিত নয়। তবে ফৌজদারি আইনজীবীরা বলছেন, তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের মধ্যে সমন্বয়হীনতা, কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যথাযথ তৎপরতা না থাকায় জঙ্গি কিংবা উগ্রবাদীদের জামিন পাওয়ার প্রধান কারণ। ভুয়া জামিননামা দিয়েও বের হয়ে গেছে। কেউ না কেউ তো এই কাজটা করেছে, যারা কোর্টের সাথে সংশ্লিষ্ট। ডকুমেন্টারি এভিডেন্স এবং সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ক্রিমিনাল মামলায় যেগুলো ইউজ করা হয়, সেই জিনিসগুলো রাষ্ট্রপক্ষ যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, আসামি পক্ষের আইনজীবী যত ভালো আইনজীবী হোক, সে খুব বেশি সেভ করতে পারবে না। তিনি আরো বলেন, আসামির সাজা নিশ্চিত করা কিংবা খালাস পাওয়ার ব্যাপার নয়, রাষ্ট্রপক্ষ কিংবা আসামি পক্ষ উভয় আইনজীবীরই কাজ করা উচিত সত্য উদ্ঘাটনের জন্য। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।
জুমার নামাজে খুতবার আগে বয়ানে ইসলামিক অনুশাসন এবং ধর্মীয় দিক নির্দেশনা তুলে ধরার কথা থাকলেও কোনো কোনো মসজিদের বয়ানে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন আলেম ওলামারা। সম্প্রতি সরকারের পক্ষ থেকে বয়ানের ওপর নজরদারির কথা বলা হলেও খতিব ও ইমামদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার তাগিদ সমাজবিজ্ঞানীদের। অবশ্য জুমার বয়ানে ইসলামের জঙ্গিবাদ বিরোধী অবস্থান প্রচারের লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। দেশের প্রতিটি মসজিদেই শুক্রবার জুমার নামাজের আগে খুতবা পাঠ ও বয়ান দেন মসজিদের ইমাম কিংবা খতিব। খুতবার আগে বয়ানে সমাজের প্রচলিত যে কোনো বিষয়ের উপর ইসলামের দিক নির্দেশনা দেওয়া হয় মুসল্লিদের। কিন্তু কিছু কিছু মসজিদে জুমার বয়ানে ব্যক্তিগত ও রাজনৈতিক মতাদর্শ প্রচারের অভিযোগ দীর্ঘদিনের। মূলত সরকারের তদারকি না থাকায় তারা উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছেন বলে অভিযোগ আলেম ওলামাদের। খুতবা যেটা দেওয়া হয় সেটা তো কোরআনের আয়াত বলা হয়, হাদিসের রেফারেন্স দেওয়া হয়। বাংলা বক্তব্য যেটা দেয়, যেটাকে আমরা নসিহাত বলি, উপদেশ বলি, এটার মধ্যে কেউ হয়তো এমন কথা বলেও দিতে পারে যেরকম ভাবে হয়তো মানুষের অকল্যাণ হয়, দেশের ক্ষতি হয়। অনেক মসজিদের মধ্যে এমন এমন ইমাম আছে, এমন এমন খতিব আছে যারা মানে এই যে জঙ্গিবাদকে পরোক্ষভাবে তারা উস্কে দিচ্ছেন স্লোলি, যেটা মানে সাধারণ মানুষ বুঝতে পারছে না। জঙ্গি বা জঙ্গির মদতদাতা যারা বা এই বিষয়ে উস্কানির কোনো বিষয় বললে ইমাম সমিতির মাধ্যমে মসজিদগুলোকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে একটা মেসেজের মাধ্যমে করে দিতে পারে। এদিকে গুলশান ও শোলাকিয়া সহ সাম্প্রতিক সময়ে দেশে ঘটা সন্ত্রাসী হামলার পর জুমার নামাজের বয়ানে নজরদারির কথা জানায় সরকার। তবে সমাজ বিশ্লেষকরা বলছেন নজরদারির পাশাপাশি এসব বয়ানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী বক্তব্য তুলে ধরা দরকার। ইসলামের নামে যদি অন্যায়ভাবে জিহাদ করা হয়, শুধু কোনো ব্যক্তিকে হত্যা করা হয় না, সমস্ত মানব জাতিকে হত্যা করা হয়। তো যার ধর্ম প্রচার করছেন তারা জনগণকে ইসলামের যে আসল শিক্ষা সেগুলো স্পষ্টভাবে তাদেরকে জানাতে হবে। অবশ্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জানালেন বিষয়টি সময় সাপেক্ষ হলেও প্রাথমিকভাবে কাজ শুরু করা হয়েছে। জঙ্গিবাদ এটা ইসলাম সমর্থন করে না। ইমাম এবং খতিবগণ যদি এর মূল বিষয়টা আমাদের সমাজের মুসলমানদেরকে বোঝায় তো আমাদের মুসল্লিরা নিশ্চয় সেখান থেকে ফেরত আসবে, আল্লাহর নবীর আদর্শের দিকে ধাবিত হবে। বর্তমান প্রেক্ষাপটে ওই ধরনের খুতবা বা বয়ান যেন না করেন, এটার একটু মনিটরিং বা তদারকি করার জন্য ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব এবং ঢাকার মধ্যে মুরব্বিয়ান কারাম যিনিরা আছেন ওনাদেরকে নিয়ে খুতবা রচনা করে থাকি। দেশের মসজিদে এই কপি আমরা পাঠিয়ে দিব এবং গ্রামে গঞ্জে দেশের বিভিন্ন মসজিদের উলামা একরামকে ওনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে আপনারা এই খুতবাটা দেখুন, হয় এটা পড়ুন। সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকলেও ইসলামিক ফাউন্ডেশনের তথ্য মতে দেশে ছোট বড় মিলিয়ে 3 লাখেরও বেশি মসজিদ রয়েছে। সময় সংবাদ, ঢাকা। বাঙালি জাতীয়তাবাদ বিকাশের সব আন্দোলন সহ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে দেশের তরুণরা, কিন্তু গেল 2 দশক ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুস্থ ধারার রাজনৈতিক চর্চার অভাবে তরুণরা হয়েছেন মূলধারার রাজনীতি বিমুখ। সাবেক ছাত্রনেতারা মনে করেন এর সুযোগ নিয়ে তরুণদের ভুল পথে পরিচালিত করছে দেশ বিরোধীরা। শিক্ষাবিদরা বলছেন বাজারমুখী শিক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে এসে শিক্ষাঙ্গনগুলোতে তরুণদের নেতৃত্ব বিকাশের পরিবেশ সৃষ্টি করার সময় এখনই। 1 জুলাই রাজধানীর গুলশান কূটনৈতিক পাড়া। কম বয়সী তরুণদের নৃশংসতায় হতবাক পুরো বাংলাদেশ। জানা যায় এরা সবাই বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বেরিয়ে আসতে থাকে আরো ভয়াবহ সব তথ্য। দীর্ঘ হতে থাকে শিক্ষিত নিখোঁজ তরুণদের তালিকা। শিক্ষাবিদরা মনে করেন আদর্শহীন, নেতৃত্বহীন, নৈতিকতা বিবর্জিত রাজনীতির চর্চা ক্রমেই মূলধারার রাজনীতি বিমুখ করেছে ছাত্রদের। সাবেক ছাত্রনেতারাও বলছেন গত 2 দশকে ছাত্র রাজনীতি সহ সার্বিক রাজনীতিতে নৈতিকতার যে ধস নেমেছে তারই সুযোগ নিয়েছে ষড়যন্ত্রকারীরা। তরুণদের বয়সটা কিন্তু তোমাদের বয়সটা হচ্ছে এমনই যে একটা ভালো কিছু যদি করার উৎসাহ দেওয়া যায় ভালো কিছু করবে, মন্দের দিকে ধাবিত করলে মন্দটাই করবে। কারণ কিছু করার জন্য এই বয়সের ছেলেমেয়েরা তৈরি থাকে। আমরা কি তাদের সামনে সেই উদাহরণ সৃষ্টি করতে পারছি? ছাত্র সমাজের মধ্যে যে বিভিন্ন আদর্শের যে চর্চা, সেই আদর্শের চর্চাটা অনেকাংশে কমে গিয়েছে। ছাত্ররা ভোগবিলাসে মত্ত হতে, ছাত্ররা নগদ কিছু অর্জন করতে চায়। আমাদের ছাত্রদের অনেক প্রতিষ্ঠানে কিছু কিছু কর্মকাণ্ড থেকে খালি করা হয়েছে তাদের মাথাকে। একটি ছেলে তারুণ্যের প্রতি, সে তো প্রতি মুহূর্তে কিছু না কিছু নিতে চাবে, নতুন কিছু করতে
করতে চাবে, তখন যেটি তার কাছে এসেছে সেটি গ্রহণ করছে, সেটি চরম পর্যায়ে গিয়েছে। তরুণদের বিপথগামিতা রোধে ছাত্র রাজনীতিতে সুস্থ ধারা ফিরিয়ে আনার বিকল্প নেই বলে মনে করেন সাবেক ছাত্রনেতা ও শিক্ষাবিদ। সে যদি তার মূল ধারায় যুক্ত থাকে কখনোই এই জঙ্গিবাদ এবং সন্ত্রাস হতে পারে না। এখন সবগুলি দলকে একটা সদিচ্ছার জায়গাতে আসতে হবে যে আমরা ছাত্র রাজনীতিকে সুস্থ ধারায় প্রত্যাবর্তনের জন্য তাদের উপর আমাদের নিয়ন্ত্রণ সম্পূর্ণ আমরা বাদ দিতে হবে, আর তাদেরকে ছেড়ে দিতে হবে মেধার কাছে, জ্ঞানের কাছে, মননের কাছে। তারা মনে করেন বাজারমুখী শিক্ষা আর সার্টিফিকেট নির্ভর শিক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে এসে মানবিক মূল্যবোধ বিকাশী হওয়া উচিত শিক্ষার লক্ষ্য। আর এজন্য তরুণদের নেতৃত্বে সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর বিকল্প নেই। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়ার দায় কেবল বিশ্ববিদ্যালয়ের নয়, এ দায় রাষ্ট্রকেও নিতে হবে বলে মন্তব্য করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিকেলে তিনি সাংবাদিকদের কথা বলেন। সকালে জঙ্গিবাদ সহ 4টি ইস্যুতে তদন্ত করতে বিশ্ববিদ্যালয়টিতে যান মঞ্জুরি কমিশনের একটি প্রতিনিধি দল। জঙ্গিবাদ ইস্যুতে বিশ্ববিদ্যালয়টি পর্যবেক্ষণে রয়েছে জানিয়ে তিনি বলেন 2 সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়া হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের জঙ্গি সংশ্লিষ্টতা, ভর্তি বাণিজ্য ও আর্থিক অনিয়ম সহ মোট 4টি বিষয় তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আসেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 4 সদস্যের একটি প্রতিনিধি দল। প্রায় 3.5 ঘন্টা সেখানে অবস্থান করলেও ক্যামেরার সামনে কথা বলেনি কমিশনের সদস্য দিল আফরোজা বেগম। পরে টেলিফোনে তিনি সময় সংবাদকে জানান বেশ কয়েকটি ইস্যুতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 2 সপ্তাহের ভিতরে ওনারা যে সমস্ত জিনিস আমরা চেয়েছি ওনারা সব রিপোর্ট দেবেন। সেটার ভিত্তিতে আমরা রিপোর্ট দিয়েছি। মানে এগুলোর মধ্যে কি এই যে আপনারা যেগুলো জানতে চেয়েছেন সেগুলোর মধ্যে কি জঙ্গি সংশ্লিষ্টতা আছে? সব বিষয়েই কথা বলা হয়েছে এবং ওনাদেরকে আমরা নিজেরাও অনেক সাজেশন দিয়েছি। তো ওনারা অনেক কমিটি তৈরি করছেন, সব জায়গায় সিসি ক্যামেরা আছে। ছাত্রদের পাশাপাশি শিক্ষকদেরও কি মনিটরিং এর আওতায় আনবেন কিনা? হ্যাঁ, সবকিছু মনিটরিং এর আওতায় আছে। গুলশান ও শোলাকিয়া হামলা সহ বেশ কয়েকটি জঙ্গি ইস্যুতে ছাত্র শিক্ষকদের সংশ্লিষ্টতার প্রমাণ মিললেও এর দায় নিতে নারাজ নর্থ সাউথের উপাচার্য। The whole nation has made mistakes just to blame North South University, এবং এটা মিস্টেক বলা একদিক দিয়ে ঠিক না, কারণ পশ্চিমা বিশ্ব দেখছে একটা ঘটনা হয়ে যাওয়ার পরে কেউ আন্দাজ করতে পারে না যে টুইন টাওয়ার্স চলে আসবে নিচে। বাট whenever something this happens, in spite of all this, what they do, they try to learn from it by analyzing the facts and figures. তদন্তের স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। আমাদের একসাথে কাজ করতে হবে এবং ওনারা জানেন যে সরকারি সংস্থাগুলো আমাদের কাছে যা চাচ্ছে আমরা সব রকম তথ্যাদি ওনাদেরকে দিচ্ছি। ইন্টারনাল সিকিউরিটি বিফট আপ করা হয়েছে, এক্সটার্নালি করা হচ্ছে, আমরা একটু এক্সট্রা নজরদারি এখন করবই। বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে নজরদারি বাড়ানো হবে বলেও জানান উপাচার্য। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। 11তম আসেম সম্মেলনে যোগ দিতে মঙ্গোলিয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের সদস্য ও বিভিন্ন বাহিনীর প্রধানরা। 15 জুলাই 53 দেশের জোট আসেমের সম্মেলন হবার কথা রয়েছে। দুদিনের এই সফরে রাশিয়া, জাপান, ভারত, ইতালি সহ 9টি দেশের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক করবেন শেখ হাসিনা। যোগ দেবেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাপানের প্রধানমন্ত্রীর উদ্যোগে আয়োজিত বিশেষ বৈঠকেও। এছাড়া আসেম সম্মেলনে এশিয়া ও ইউরোপের উন্নয়ন, সন্ত্রাসবাদ বিরোধী অভিযান, অভিবাসন সংকট মোকাবিলা, কানেক্টিভিটি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় আলোচনায় উঠে আসবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়। সন্ধ্যার সময় আরও থাকছে। মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি সাখাওয়াত হোসেন সহ 8 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ, রায় যে কোনো দিন। জঙ্গিবাদ ও সাইবার অপরাধ দমন, টেকসই উন্নয়ন এবং মুক্ত গণমাধ্যম নিশ্চিতে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জঙ্গিবাদ দমনে গণমাধ্যমের ভূমিকার পাশাপাশি দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। সকালে প্রায় 1.5 ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
সাইবার অপরাধ এবং সন্ত্রাস মোকাবেলায় এবং গণতন্ত্রকে রক্ষায় ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে গণমাধ্যমের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই ভূমিকা নিয়ে আমরা আমেরিকা এবং বাংলাদেশ আলোচনা করেছি এবং আমেরিকার মাননীয় রাষ্ট্রদূত বার্নিকাট উনি বলেছেন যে আমরা এই 4টি বিষয়েই আমরা ঘনিষ্ঠ মিত্র এবং বাংলাদেশ এবং আমেরিকা এই 4টি বিষয়ে আমরা একসঙ্গে কাজ করব। বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় জঙ্গিবাদ ও পরিবেশ বিপর্যয় নিয়ে আমাদের মাঝে আলোচনা হয়েছে। পাশাপাশি গণতান্ত্রিক সমাজে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা ও এর স্বাধীনতা নিয়ে কথা বলেছি আমরা। জঙ্গিবাদ মোকাবিলায় জামায়াতকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়ে বিএনপি জাতির সঙ্গে তামাশা করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে রপ্তানি লক্ষ্যমাত্রা ঘোষণা উপলক্ষে সচিবালয়ে সভা শেষে চলতি অর্থবছরের জন্য $37 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা ঘোষণা করেন মন্ত্রী। যেই দলকে একটা মানবতা বিরোধী সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেই দলের সাথেই বিএনপি ঐক্য করে তারা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে। একটা সন্ত্রাসী দলকে সাথে নিয়ে যারা জাতীয় ঐক্যের ডাক দেয়, মূলত তারা জাতির সাথে তামাশা করে। গতবার 33.5 বিলিয়ন করে এবার 34.24 বিলিয়ন হয়েছে। এইবার আমরা টার্গেট নির্ধারণ করলাম, যেটা আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেটা 37 বিলিয়ন। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছবই ইনশাল্লাহ। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে যারা বাধা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সকালে রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দিরে উল্টো রথযাত্রা উৎসবে তিনি এই কথা বলেন। তিনি বলেন, যারা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নকে নষ্ট করতে চাচ্ছে তারা দেশপ্রেমিক নয়, বরং দেশের শত্রু। বাংলাদেশটাকে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক বাংলাদেশ বানানোর চেষ্টা করছে। আজকে তারা সাম্প্রদায়িক হানাহানির চেষ্টা করছে। এই ধর্মান্ধদের বিরুদ্ধে একসাথে আজকে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করে এদেরকে পরাস্ত করতে হবে। ধর্মের নামে, মুসলমানের নামে, ইসলামের নামে যারা হত্যাযজ্ঞ চালায় তারা কোনো সময় মুসলমান না, তারা পশু, মানুষ হত্যা। এটাকে কোনো ধর্মই অ্যালাউ করে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্ব নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাতে ঈর্ষাপরায়ণ হয়ে আজকে একটি গোষ্ঠী আন্তর্জাতিক মহল এবং বাংলাদেশে একটি গোষ্ঠী আজকে ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। 71-এর ঘাতকদের নিয়ে যারা হাঁটে, এই ঘাতকদের বাদ দিয়ে, ঘাতকদের সঙ্গীদের বাদ দিয়ে আজকে সমস্ত জাতি কিন্তু ইতিমধ্যে ঐক্যবদ্ধ হয়েছে। এবছর ঈদের সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে মারা গেছেন প্রায় 16 জন। এমন একটি পরিসংখ্যান দিয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, ঈদে অতিরিক্ত যাত্রী বহন, ফিটনেসবিহীন যান চলাচল ও বেপরোয়া গাড়ি চালানোই দুর্ঘটনার জন্য দায়ী। পরস্পরের উপর দোষ না চাপিয়ে সব সংস্থার সমন্বিত গবেষণার মাধ্যমে সড়ক দুর্ঘটনার কারণ বের করে সমাধানে উদ্যোগী হবার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরো জানাচ্ছেন রাশেদ বাপ্পি। একের পর এক বড় ধরনের সড়ক দুর্ঘটনায় দেশের মহাসড়কগুলো যেন এখন মৃত্যুফাদ। আর ঈদ এলেই দুর্ঘটনার সঙ্গে বেড়ে যায় হতাহতের সংখ্যাও। এবছর ঈদেও ঘটেনি এর ব্যতিক্রম। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে গত 1 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত 121টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 186 জন, আর আহত হয়েছেন প্রায় 750 মানুষ। যেখানে গত বছর ঈদ মৌসুমে 96টি সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছিল 157 জন। সড়কে এমন মৃত্যুর মিছিলের জন্য সরকারের উদাসীনতা ও সড়ক দুর্ঘটনায় নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশ না করাকে দায়ী করছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। জাতিসংঘ বলেছে এটাকে অর্ধেকে নামিয়ে আনতে। অর্ধেকে নামিয়ে আনলে আপনাকে আগে সঠিক সংখ্যাটা প্রকাশ করতে হবে। সরকার সংখ্যাই কম দেখিয়ে এটাকে একটা তৃপ্তির দ্বিগুণ নিতে চায়। তথ্যের লুকোচুরি বন্ধ করতে হবে এবং সরকার এইটাকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে প্রতিকারের উদ্যোগ নিতে হবে। এদিকে সড়ক দুর্ঘটনা রোধে সরকারি বেসরকারি পর্যায়ে কাজ করা সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের প্রতি জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মহাসড়ক যখন ফাঁকা হয়ে যায়, গতির কারণে দুর্ঘটনা ঘটছে, অন্যদিকে ওভারলোডের কারণে দুর্ঘটনা ঘটছে, ত্রুটিপূর্ণ যানবাহন মহাসড়কে ওঠার কারণে। এই 3টা কারণ যদি আমরা প্রতিরোধ করতে পারি
তাহলে ঈদ কেন্দ্রিক যে বিশাল বড় ধরনের দুর্ঘটনা এখান থেকে আমরা মুক্তি পেতে পারি। প্রত্যেকটা এজেন্সি সমন্বিতভাবে যদি আমরা কাজ করতে পারি, ইনশাল্লাহ এটা অ্যাক্সিডেন্ট কমায় নিয়ে আসা সম্ভব। সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রাস্তা খারাপের জন্য তো অ্যাক্সিডেন্ট হয়, ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট অটো রিকশা এবং মোটরসাইকেলের জন্য হচ্ছে, এবং বেপরোয়া ড্রাইভ। সড়ক দুর্ঘটনা রোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সচেতনতার উপরও জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মহাখালী দক্ষিণ ঝিলপাড়ে নিখোঁজের প্রায় 19 ঘন্টা পর 6 বছরের শিশু সানজিদার মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। শিশুটি যেখান থেকে পড়েছে তার থেকে প্রায় 300 গজ দূর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ধরনের দুর্ঘটনা এড়াতে ঝিলের পাশে দেয়াল তুলে দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মায়ের কোলে শিশু সন্তান ফিরল 19 ঘন্টা পর, তবে জীবিত নয়, লাশ হয়ে। দীর্ঘ অপেক্ষার পরিসমাপ্তি ঘটেছে ঠিকই, তবে এমন পরিণতির মিলছে না কোনো সান্ত্বনা। মৃতদেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়ে নিহত 6 বছরের শিশু সানজিদার পরিবার। তারপর মনে হচ্ছে কত কিছু না পাই, যে আমরা তো মনে করছিলাম লাশটা পাবোই না। ছোট বোনটা যাওয়ার পর আর কিছু ভালো লাগতেছে, মনটা ভাঙে গেছিলাম। পানিতে পড়ার সাথে সাথে জানতে পারছি, জানি না আমি মেডিকেল থেকে দৌড়ে আইছি, আয়া দিয়ে আমার ছেলেও ডুবাইতেছে আর 2-4 জনের খুঁজতেছে, পায় না। সকাল 7:45 দ্বিতীয় দিনের মতো শুরু হয় অভিযান। এর 2 ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার করে সানজিদার মৃতদেহ। মহাখালীর দক্ষিণ ঝিলপাড়ের শেষ মাথায় আবর্জনার নিচে ডুবুরি হুমায়ুন নিহত শিশুটিকে খুঁজে পায়। ময়লা আবর্জনার মধ্যে স্তূপে একেবারে উপরেও না মাটিতেও না, মধ্যম অবস্থায় একটু বাসা হয়েছে, সেখানে আমি লাশটা পেলাম। যেখানে ঠিক বাচ্চাটা পড়ে গেছে সেখান থেকে আমরা এটা শুরু করেছি। ভাসমান ময়লাগুলো যেখানে জমাট বাঁধছে ঠিক তারই 50 হাত ভিতরে আমরা তাকে পেয়েছি। ইতিপূর্বে এই খালে একাধিক শিশু পড়ে গেলেও প্রথমবার মৃত্যুর ঘটনা ঘটায় শঙ্কিত এলাকাবাসী। খালের দুপাশে প্রাচীর নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান তাদের। আমরা কতক্ষণ বাচ্চা করে পারা দাঁড়া, আমরা বাচ্চারা রাস্তার ভিতরে একটু আইবে খেলতে, এই যে দুর্ঘটনাটা ঘটে সবার মার খালি, এই যে বাচ্চারা গেছে আমাকে অনেক কষ্ট হয়েছে। এখানে একটা হয়তো দেওয়াল তুলে দোক, নাহলে একটা স্ল্যাব দেওয়া দোক, তাহলে সুন্দর হবে বাচ্চাদের জন্য। সানজিদা নিখোঁজ হওয়ার পর বুধবার বিকেলে শুরু হওয়া উদ্ধার অভিযান শেষ হয় রাত 1টায়। বৃহস্পতিবার সকালে ঝিলের প্রায় 300 ফুট দৈর্ঘ্যের চারপাশ খুঁজে উদ্ধার অভিযানে সফলতা পায় ফায়ার সার্ভিস। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এখনো ভিসা না পাওয়ায় কাউন্টি খেলতে মুস্তাফিজুর রহমানের ইংল্যান্ড যাওয়া পিছিয়ে গেছে। 13 জুলাই ইংল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়ার কথা ছিল মুস্তাফিজের, কিন্তু নির্ধারিত সময়ে ভিসা হয়নি সাতক্ষীরার এই ক্রিকেটারের। আগামী সপ্তাহের শুরুতে ইংল্যান্ডের ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে এই বোলিং সেন্সেশনের। রোববারের মধ্যে ভিসা পেলে আগামী 21 জুলাই সাসেক্সের হয়ে নেটওয়েস্ট টি20 টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে এসেক্সের বিপক্ষে মাঠে নামবেন এই টাইগার পেসার। এদিকে নিয়মিত অনুশীলন করছেন মুস্তাফিজ। বিসিবির ফিজিও বাইজুদুল ইসলাম জানিয়েছেন, ইনজুরি কাটিয়ে এখন ম্যাচ খেলার জন্য শতভাগ ফিট তিনি। পাসপোর্ট অফিসের দুর্নীতি নিয়ে টিআইবির রিপোর্ট যথাযথ নয় বলে দাবি করেছে পাসপোর্ট অধিদপ্তর। দুপুরে ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজওয়ান বলেন, মাত্র 480 জনের নমুনা নিয়ে প্রায় 1.5 কোটি পাসপোর্টধারীর বিষয়ে সিদ্ধান্তে আসা ত্রুটিপূর্ণ গবেষণা। একজনের উপর কোশ্চেন করে একজনের উপরে উত্তর দিয়ে তো আপনি গ্রহণযোগ্যতা আনতে পারবেন না। আপনাকে যদি সত্যিকারের রিসার্চ করতে হয় অ্যাটলিস্ট 5% করতে হয়। আপনি 5% না করেন, পাসপোর্টে যেহেতু অনেক পাসপোর্ট 1% উপর করেন, আমি তো বিশ্বাস যে 1% তো আপনাকে বলবে না যে আমরা সব হয়রানি হয়েছি। যদি 1% হয়রানি হয় তাহলে আপনি আমার প্রতিবেদন দিবেন 1% হয়রানি হয়েছে পাসপোর্টে, 77% তো আপনি বলতে পারেন না। আপনি 480 জনের জিজ্ঞেস করলেন, 480 জনের 77% বললো আপনাকে হয়রানি হয়েছি, আর আপনি সেটাকে গ্রহণ করে নিয়ে গেলেন। বিশ্বের বিভিন্ন দেশের সুনামের সঙ্গে কাজ করছে বাংলাদেশের শ্রমিকরা, এমন মন্তব্য করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, সাম্প্রতিক জঙ্গি হামলা জনশক্তি রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না। সকালে দায়িত্ব নেওয়ার 1 বছর উপলক্ষে অর্জন ও আগামীর কর্মপরিকল্পনা নিয়ে নিজ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী। বিদেশে নারী শ্রমিকের নির্যাতিত হবার সব ঘটনা সঠিক নয় বলেও দাবি করেন মন্ত্রী।
তিনি জানান, গত এক বছরে দেশ থেকে প্রায় 6,89,000 কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। চলতি বছরে প্রায় 7.5 লাখ কর্মী পাঠানোর কর্মপরিকল্পনার কথাও জানান তিনি। 2015 থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সাথে বিশ্বের বিভিন্ন দেশে মোট 6,88,954 জন কর্মী বিদেশে কর্মসংস্থান হয়েছে। আশা করছি এবছর আমরা 7 লাখ কর্মী প্রেরণে সক্ষম হব। এই জনশক্তি রপ্তানিতে আমাদের এই জঙ্গি হামলার জন্য কোনো রকমের প্রভাব ফেলবে না। কারণ হলো আমাদের দেশের কর্মীরা বিদেশে এত নাম করেছে, বিদেশিরা বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য একদম পাগল হয়ে যায়। বিদ্যুৎ ও জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সুরক্ষা দিতে সরকার বিশেষায়িত নিরাপত্তা বাহিনী গঠনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিকেলে বিদ্যুৎ ভবনে সঞ্চালন লাইনের উন্নয়ন সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বিশেষায়িত বাহিনী গঠন করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান নসরুল হামিদ। আমরা চাচ্ছি আমাদের এখানে যে সকল বিদেশি কেবল নয়, আমাদের বিশেষ করে কেপিআই যেসব প্রজেক্ট আছেন এবং যেসব ইনস্টলেশন আমাদের আছেন সেগুলোকে নিরাপত্তাকে আরো মডার্নাইজ করা, আরো প্রফেশনালিজমটা বাড়ানো এই জায়গাটায়, এটার ব্যাপারে আমরা একটা পলিসি তৈরি করছি। খুব ইন্টেন্সিভলি একটা মিটিং করেছি, বিশেষ করে বিদ্যুৎ বিভাগকে নিয়ে এবং জ্বালানি নিয়েও আমরা এর আগে মিটিং করেছি। চিন্তা ভাবনা করছি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমরা এরকম একটা প্রপোজাল পাঠাবো, যে ইন্ডাস্ট্রিয়াল ফোর্সটা আমাদের তৈরি করা আছে সেটার পরিধি আরো বড় করে মোর ট্রেন আপ, মোর প্রফেশনাল, মোর ইকুইপ করা যায় কিনা। গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বিকেলে রেস্টুরেন্টের সামনের সড়কে স্থাপিত অস্থায়ী মঞ্চে ফুলেল শ্রদ্ধা জানান সংগঠনটির কর্মীরা। এ সময় নিহতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। এর আগে মিছিল নিয়ে রাজধানীর হলি আর্টিজানের সামনে আসেন কর্মীরা। মিছিল থেকে হত্যাকাণ্ডের বিচারের দাবি করে জঙ্গিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এদিকে গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার আগে নিব্রাস ইসলাম ঝিনাইদহের একটি মেসে 4 মাস অবস্থান করেছিল বলে জানিয়েছেন এলাকাবাসী। হামলার 5 দিন আগেই মেস থেকে উধাও হয় স্থানীয়দের কাছে সাইদ নামে পরিচিত এই তরুণ। এলাকাবাসী জানায় 4 মাস আগে ঝিনাইদহ শহরের পানির ট্যাঙ্কি এলাকায় একটি মেসে রুম ভাড়া নেন সেখানকার মসজিদের ইমাম রুকনুজ্জামান। এরপর থেকে সেখানে বসবাস করত সাইদ পরিচয় নিব্রাস। গুলশানে কমান্ডো অভিযানে নিহত 5 জঙ্গির মধ্যে নিব্রাসের ছবি প্রকাশের পর তাকে শনাক্ত করেন এলাকাবাসী। নিব্রাসের সহযোগী সন্দেহে মেসের মালিক, মসজিদের ইমাম সহ 5 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। যেহেতু একটা বাহিনী আসছে, তো মনে হয় আমার যে ধারণা যে এটা সম্মিলিত সবাই মিলে এই অবস্থাটা। আমাদের কাছে এসে পরিচয় ছিল সাইদ নাম করে। ট্র্যাজেডির পরে যখন দেখলাম মানে তার ছবি ফেসবুকে, নিউজ পেপারে, তখন শিওর হলাম যে এই ভাইয়ের সঙ্গে আমরা ফুটবল খেলছি। অনেক রাতে বাইরে লোক তাকে নিয়ে যেত। মসজিদের ইমাম সে আইনে দিয়েছে 2টা ছেলে, এইটুকু জানি। তারপরে সেই 2টো ছেলের মাধ্যমে আরগুলো উঠেছে, এত আমি জানি না। সন্ধ্যার সময় আরো থাকছে। অভিবাসন বিরোধী অবস্থানের জন্য নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া। থেরেসা মে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মত। মানবতা বিরোধী অপরাধ মামলায় যশোরের কেশবপুরের জাতীয় পার্টির সাবেক এমপি সাখাওয়াত হোসেন সহ 8 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। রায় যে কোনো দিন দেওয়া হতে পারে। দুপুরে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এই 8 জনের বিরুদ্ধে হত্যা, আটক, নির্যাতন সহ মানবতা বিরোধী 5টি অভিযোগ রয়েছে। এই 5 অভিযোগে গত বছরের 23শে ডিসেম্বর এদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আসামিদের মধ্যে 3 জন আটক এবং বাকি 5 জন পলাতক রয়েছে। সাখাওয়াত হোসেনকে রাজনৈতিক
ভাবে ঘায়েল করার জন্য প্রসিকিউশন 5টি অভিযোগ এনেছে। প্রসিকিউশন তাদের মামলাকে সন্দেহাতীতভাবে, প্রমাণ তো দূরের কথা, বরং তাদের সাক্ষীর মাধ্যমে এবং ডকুমেন্টের মাধ্যমে তাদের কেসকে সন্দেহ পর্যবেসিত করেছে। সাখাওয়াত হোসেন সহ অন্যান্য তার সঙ্গীয় আসামিদের বিরুদ্ধে আটক, নির্যাতন, লুণ্ঠন, ধর্ষণ, হত্যা সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, সকল সন্দেহ 5টি অভিযোগ সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করতে সক্ষম হয়েছে। তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা প্রত্যাশা করি। মানবদেহের জন্য ক্ষতিকর বাতাসে ভাসমান কণা দ্রুত কমিয়ে আনার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে এগিয়ে রাজশাহী নগরী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপাত্তের ভিত্তিতে যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। তবে রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র বলছেন, এই অর্জন ধরে রাখতে যে পরিমাণ অর্থের বরাদ্দ প্রয়োজন তা মিলছে না। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। আম ও রেশমের নগরী হিসেবে পরিচিত রাজশাহী এবার নির্মল বায়ুর দিক থেকে সারা বিশ্বের শহরগুলোর মধ্যে সবার উপরে ঠাঁই করে নিয়েছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুরুপাত্তের ভিত্তিতে ব্রিটিশ প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান জানিয়েছে, বিশ্বের যে 10টি শহরে গত 2 বছরে বাতাসে ভাসমান ক্ষুদ্র ধূলিকণা কমেছে, এর মধ্যে রাজশাহীতে এই হার সবচেয়ে বেশি। 2014 সালে এখানে 2.5 মাইক্রোমিটার আকারের প্রতি ঘনমিটার বাতাসে ধূলিকণা ছিল 70 মাইক্রোগ্রাম। 2016 সালে এটি নেমে এসেছে মাত্র 37 মাইক্রোগ্রামে। পরিবেশবিদরা বলছেন, আধুনিক প্রযুক্তির ইটভাটা স্থাপন, পতিত জায়গায় বনায়ন সহ বেশ কিছু কার্যকর পদক্ষেপের কারণে এটি সম্ভব হয়েছে। এতে গর্বিত নগরবাসী। ইটভাটার চিমনিগুলোর হাইট বাড়ানো হয়েছে, ক্লিনেজের টেকনোলজিটা চেঞ্জ করা হয়েছে। ইন্ডাস্ট্রি যেগুলোতে ডাস্ট কালেক্টর ছিল না, সেগুলোতে ডাস্ট কালেক্টর স্থাপন করা হয়েছে। তাছাড়া রাস্তার পাশে প্রচুর গাছ লাগানো হয়েছে এবং আশেপাশে প্রতি জায়গাতে প্রচুর বনায়ন করা হয়েছে। দূষণমুক্ত নগরী হিসেবে আমাদের রাজশাহী মহানগর গোটা পৃথিবীর মধ্যে প্রথম হয়েছে। এই জন্য আমি রাজশাহীর মানুষ হিসেবে খুবই গর্বিত। সেদিন একজন আসছিল, গল্প করছে যে রাজশাহীতে বায়ু দূষণের দূষণমুক্ত, সেজন্য বলছে রাজশাহীতে আমরা বাস করবো এসে। সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর মতে, রাত্রিকালীন বর্জ্য অপসারণ ও উন্নত ড্রেনেজ ব্যবস্থা সহ নানা উদ্যোগ নেয় এ সাফল্য এসেছে। পদ্মা নদী ঘেরে যে ওয়াকওয়ে তৈরি করা, কয়েকটি জায়গায় বিনোদনী স্পট তৈরি করা এবং রাত্রিবেলাতে সমস্ত ঝাঁটা এবং বর্জ্য কালেকশনটা হয়ে থাকে, যার কারণে বায়ু দূষণটা কমে আসছে। তবে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পেলে আগামীতে এই অর্জন ধরে রাখা সম্ভব হবে না বলে মনে করেন দায়িত্বপ্রাপ্ত মেয়র। প্রচুর অর্থের দরকার, আমাদের অর্থ নাই, অতএব এখন আর কোনো পরিকল্পনা করছি না। চিন্তা করছি এই অর্জনটা কিভাবে ধরে রাখবো। ধরে রাখাটাই মুশকিল। যদি পর্যাপ্ত পরিমাণ অর্থ পাই আমাদের চাহিদা অনুযায়ী, তাহলে অবশ্যই আমরা এর মাত্রাটা আরো সহনীয় পর্যায়ে করে নিয়ে আসবো। পরিবেশ বান্ধব নগরী গড়তে 2011 সাল থেকে জিরো সয়েল প্রকল্প বাস্তবায়ন করে আসছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ প্রকল্পের আওতায় 10 কিলোমিটার সড়ক দ্বীপ ছেয়ে দেওয়া হয়েছে নানা প্রজাতির সবুজ গাছগাছালিতে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। জাতীয় স্বার্থে ব্রিটিশদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী থেরেসা মে। বিকেলে রানীর সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তিনি এই আহ্বান জানান। এরপরই নতুন মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে লন্ডনের সাবেক মেয়র এবং ব্রেক্সিটপন্থী নেতা বরিস জনসনের নাম ঘোষণা করেন তিনি। তার মন্ত্রিসভায় কিছু রদবদল আসলেও পুরনোদের উপরই আস্থা যুক্তরাজ্যের এই দ্বিতীয় নারী প্রধানমন্ত্রীর। নতুন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা নেওয়ার পর ডাউনিং স্ট্রিটে বাসভবনের সামনে দেয়া ভাষণে জাতীয় স্বার্থে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান থেরেসা। যুক্তরাজ্যকে আরো ভালো অবস্থানে নিয়ে যেতে কাজ করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মহামান্য রানী আমাকে দায়িত্ব দিয়ে নতুন সরকার গঠনের কথা বলেছেন। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের অসমাপ্ত কাজকে এগিয়ে নিতে চাই আমি। শুধু অর্থনৈতিক পুনর্গঠনই নয়, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করতে হবে আমাকে। জাতীয় ঐক্যই আমাদের সমৃদ্ধি নিশ্চিত করতে পারে। এরপরে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নাম ঘোষণা করেন তিনি। নতুন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে লন্ডনের সাবেক মেয়র বরিস জনসনের নাম কিছুটা বিস্ময় জাগালেও তিনি ব্রেক্সিট ইস্যুতে যুক্তরাজ্যের সবচেয়ে বিশ্বস্ত বলে বিশ্বাস বেশিরভাগ মানুষের। প্রথমবার মন্ত্রিসভায় ডাক পেয়ে উচ্ছ্বসিত জনসন নিজেও। বুধবার থেকেই পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন তিনি।
মন্ত্রিসভার অন্য সদস্যদের অধিকাংশই পুরনো। পররাষ্ট্রমন্ত্রী পদ থেকে ফিলিপ হ্যামন্ডকে সরিয়ে দেওয়া হলেও অর্থ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন তিনি। ব্রিটেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় এ পর্যন্ত ঠাঁই পেয়েছেন একজন নারী সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এম্বার রাড। ব্রিটেনের প্রতিরক্ষা ইস্যুতে পুরনো মন্ত্রী মাইকেল ফ্যালনকেই যোগ্য মনে করছেন থেরেসা। ব্রেক্সিট যেহেতু সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই এই বিষয়ে নতুন মন্ত্রণালয় খুলেছেন থেরেসা। ব্রেক্সিটপন্থী আরও একজন নেতা ডেভিড দাভিসও এর মধ্য দিয়েই এবার মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন। থেরেসাকে দিয়ে ইইউ থেকে বেরিয়ে যাওয়া, অভিবাসন ব্যবস্থায় সংস্কার এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের মতো বিষয়গুলো সামাল দেওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে অনেকের। নিঃসন্দেহে তিনি অভিজ্ঞ, কিন্তু তিনি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হবেন না। এর জন্য তাকে অনেক পথ পাড়ি দিতে হবে। বিবিসি বলছে থেরেসাকে নিয়ে বেশ চিন্তিত ইউরোপীয় ইউনিয়নের নেতারা। কট্টর অভিবাসন বিরোধী এই নেত্রীর সঙ্গে ব্রেক্সিট চুক্তি কেমন হবে তা নিয়ে এখন শঙ্কিত তারা। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। এদিকে অভিবাসন বিরোধী হিসেবে পরিচিত থেরেসা মে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ায় বাংলাদেশি কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি ব্রেক্সিট ইস্যু সহ বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবেন বলেও মনে করছেন ব্রিটেনের বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনরা। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো রিপোর্ট। 59 বছর বয়সী থেরেসা মে রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ পেয়ে বুধবার বাকিংহাম প্যালেসে যান। দায়িত্ব পাওয়ার পর 10 নং ডাউনিং স্ট্রিটের বাইরে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে বলেন, মুষ্টিমেয় মানুষের নয়, পুরো ব্রিটেনবাসীর প্রধানমন্ত্রী হতে চান তিনি। তবে ক্ষমতা গ্রহণের পরেই বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে যাচ্ছেন কট্টর অভিবাসন বিরোধী থেরেসা মে। তবে এর মধ্যে ব্রেক্সিট ইস্যুটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ তার জন্য। ইউরোপের সাথে কি সম্পর্ক হবে, কিভাবে ব্রেক্সিট হয়ে ব্রিটেন তার স্বার্থ রক্ষা করে ইউরোপের সাথে থাকবে। এটা বিগেস্ট চ্যালেঞ্জ, ইকোনমিক চ্যালেঞ্জ, বর্ডার কন্ট্রোল, ইমিগ্রেশন চ্যালেঞ্জ, টেরোরিজমের চ্যালেঞ্জ। এইগুলা কিভাবে হবে, ফ্রি মুভমেন্ট কিভাবে হবে। জার্মানি চাচ্ছে যে ফ্রি মুভমেন্ট না হলে নো ফ্রি ট্রেড। ব্রিটেন বলতেছে না, ব্রেক্সিটের ইমিগ্রেশনটা ছিল নো ফ্রি মুভমেন্ট, সো ফ্রি মুভমেন্ট দেবে না। সো এটা নিয়ে বিগেস্ট চ্যালেঞ্জ তার সামনে আছে। তবে আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এসব চ্যালেঞ্জ সহজে তিনি মোকাবেলা করতে পারবেন বলে মনে করছেন অনেকেই। পাশাপাশি গাড়ি ইন্ডাস্ট্রি সহ বাংলাদেশি কমিউনিটির প্রধান সমস্যাগুলো সম্পর্কে থেরেসা মে অবগত আছেন এবং এগুলো নিয়ে তার কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলেও আশা করছেন তারা। আমাদের কমিউনিটির যে সমস্যাগুলো রয়েছে এগুলো উনি অবগত আছেন এবং এই সমস্যাগুলো উনি দেখবেন, আমার দৃঢ় বিশ্বাস। এবং আমি মনে করি ওনার লিডারশিপ আমরা কমিউনিটি বেনিফিট হব। আমাদের মানুষ, যে বাংলাদেশি মানুষ যারা বিশেষভাবে রেস্টুরেন্টের সাথে জড়িত, এই সমস্যাটা কিন্তু এটা কঠিন সমস্যা। এই জটিলতা থেকে যেন আমরা এই কমিউনিটিকে উদ্ধার করতে পারি। নতুন এই প্রধানমন্ত্রীর কাছে ব্রিটেনবাসীর প্রত্যাশা ও প্রাপ্তির হিসেব নিকেশের উপর নির্ভর করছে আগামী দিনে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের ভবিষ্যৎ। নাটকীয়ভাবে বুধবার ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন থেরেসা মে। ব্রিটেনের ইতিহাসে তিনি দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। গণভোটকে কেন্দ্র করে তৈরি হওয়া দলীয় বিভক্তি, অর্থনৈতিক সংকট, অভিবাসন নিয়ন্ত্রণ সহ ইউরোপের সাথে ব্রিটেনের সম্পর্ক পুনর্নির্ধারণের কাজটি তাকেই করতে হবে। যতটা সহজে তিনি প্রধানমন্ত্রী হলেন, দেশ পরিচালনা তার জন্য ঠিক ততটাই কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। রিও অলিম্পিকে বাংলাদেশের হয়ে অংশ নিতে 2 আগস্ট দেশ ছাড়বেন আর্চার শ্যামলী রায়। ওয়াইল্ড কার্ডের মাধ্যমে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় এই আসরে অংশ নিলেও শ্যামলীর লক্ষ্য লাল সবুজের পতাকা বিশ্বের বুকে তুলে ধরা। তবে তার আগে আরো বেশি আন্তর্জাতিক টুর্নামেন্ট হলে এবং ব্রাজিলের পরিবেশে অনুশীলনের পর্যাপ্ত সময় পেলে সেটা ফলাফলে ভালো প্রভাব ফেলত বলে মনে করেন কোচ ও দেশের এই নারী আর্চার। আরো জানাচ্ছেন ফারজানা মোমু। সব শিরোপাই যেন তুচ্ছ অলিম্পিক পদকের সামনে, তাই প্রতিটি অ্যাথলেটেরই জীবনের লক্ষ্য থাকে অলিম্পিকের মতো ক্রীড়া জগতের এই মহাযজ্ঞে অংশ নেয়ার। যদিও বাংলাদেশের অ্যাথলেটদের জন্য তা আকাশচুম্বী, কারণ প্রতিবারই তাদের অপেক্ষায় থাকতে হয় ওয়াইল্ড কার্ডের আশায়। এবার গলফার সিদ্দিকুর সরাসরি অংশ নিলেও ওয়াইল্ড কার্ড পেয়ে বাংলাদেশের হয়ে রিও অলিম্পিকে প্রতিনিধিত্ব করবেন বাকি 4 অ্যাথলেট, যাদের মধ্যে আর্চার শ্যামলী রায় একজন।
নড়াইলের মেয়ে শ্যামলী কখনো ভাবেননি জাতীয় দলের 2 বছর খেলার পরই ভাগ্যদেবী এমন মুখ তুলে তাকাবে তার দিকে। ডেনমার্কের কোপেনহেগেনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে 32তম হওয়ায় মূলত রিও অলিম্পিকের দরজা খুলে যায় শ্যামলীর জন্য। অনুশীলন চালাচ্ছিলেন ওয়াইল্ড কার্ড পাওয়ার আগে থেকেই, কিন্তু কেবল ঘরোয়া অনুশীলনই যে বিশ্বক্রীড়ার এই মহাযজ্ঞের প্রস্তুতির জন্য যথেষ্ট নয় তা আরও একবার মনে করিয়ে দিলেন দেশের নারী এই আর্চার। একই সাথে সুর মেলালেন কোচ নিশীথ দাসও। 16তে এখনো কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলি নাই। আমি যদি কোনো টুর্নামেন্টে যেতে পারতাম তাহলে বুঝতাম যে আমার পজিশনটা কোথায়, আমার প্র্যাকটিসটা কতটা ভালো হচ্ছে না হচ্ছে। ওয়াইল্ড কার্ডটা যদি আরো আগে আসতো আমরা আরো ভালো প্রিপারেশন নিতে পারতাম। যদি ওয়েদার মানে ফেভারে হয় তো রেজাল্ট ভালো হবে। যেমন এখন যেটা মারছে, যেমন উইন্ড নাই, বেটার স্কোরিং হচ্ছে, কিন্তু যদি সেম কন্ডিশন থাকে তো অনেক ভালো রেজাল্ট করব। 5 আগস্ট ব্রাজিলের রিও ডি জেনেরোতে পর্দা উঠবে অলিম্পিকের 31তম আসরের, তাই অংশ নিতে 2 আগস্ট দেশ ছাড়ার কথা শ্যামলীদের। মাঝে সময়টা খুবই অল্প, তাই ব্রাজিলের পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিতে বাড়তি কিছু সময় পাওয়া গেলে ফলাফল আরো ভালো হতো বলে মনে করেন শ্যামলী। ভয় লাগতেছে না, নার্ভাস ফিল লাগতেছে। এত বড় একটা গেম কখনো যায়নি, কেমন হবে। যদি আমাদের গেমের 4-5 দিন আগে যেতে পারতাম তাহলে হয়তোবা অনেকটা বেটার মনে করতাম, যে সেই পরিবেশের সাথে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারতাম। পথটা বন্ধুর বলেই হয়তো রিও অলিম্পিকে অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছাতে চান দেশের এই নারী আর্চার। চেষ্টা করব ভালো কিছু অর্জন করার। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গ্রেফতারের পরও জামিনে পার পেয়ে যাচ্ছে অধিকাংশ জঙ্গি। জড়িয়ে পড়ছে একই অপরাধে। আইনজীবীরা মামলার দুর্বলতার কথা বললেও মানতে নারাজ পুলিশ। জুমার বয়ানে অনেক মসজিদে উস্কানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগ আলেম ওলামাদের। খতিব ও ইমামদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার তাগিদ। শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ রাজনৈতিক চর্চার অভাবকেই বিপথে যাচ্ছে তরুণরা, অভিমত সাবেক ছাত্রনেতাদের। বাজারমুখী শিক্ষা থেকে বেরিয়ে আসার তাগিদ শিক্ষাবিদদের। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে, জানালো ইউজিসি। এ দায় রাষ্ট্রের, বিশ্ববিদ্যালয়ের নয়, মন্তব্য ভিসি। এবং জঙ্গিবাদ ও সাইবার অপরাধ দমন সহ মুক্ত গণমাধ্যম নিশ্চিতে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। তথ্যমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।